ওহ, জানো লুইস, আমার অনেক দিন থেকে সুপ্ত ইচ্ছে গোয়েন্দা হওয়ার। আমি অনেকবার ভেবেছি যদি সেরকম সুযোগ কোনোদিন পাই তো একবার চেষ্টা করে দেখব। তুমি হাসছো যে বড়? তোমার এই ইচ্ছের কথা শুনেই কিছুটা। তা বটে, একজন অন্ধ গোয়েন্দা, একজন অন্ধ যে কিনা বিপদের গন্ধ শুঁকে। এইটি সম্পর্কে তোমার কি মত? যদি আমার পরামর্শ নাও তাহলে এই মুহূর্তে তোমার উচিত পাদুয়া শহরের পুলিশকে জানিয়ে পার্লার গার্ল নিনা ব্র্যান্ডকে গ্রেফতারের ব্যবস্থা করা। আরো ভালো হয় যদি তুমিও হেলেন ব্রুনেসিকে খোঁজা শুরু করো। আর লর্ড সিস্টককে বলো যত তাড়াতাড়ি সম্ভব তিনি যেন লন্ডনে ফিরে এসে আগে তার ক্যাবিনেটে রাখা বাকি মুদ্রাগুলিও পরীক্ষার ব্যবস্থা করে। কতগুলো জাল হয়েছে কে জানে। অবিশ্বাস্য, অসম্ভব। এটা কি করে সম্ভব? তুমি তুমি কি করে জানলে এসব? আপনারা শুনছেন কাহিনী স্কোপ। প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি পুরনো বা সমকালীন সাহিত্যিকদের অনবদ্য কিছু গল্প। প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4টে। নিয়মিত ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। কর্মস্থল থেকে ফিরতি বাসে হোক বা ট্রেনে, কানে গুঁজে নিন ইয়ারফোন আর শুনতে থাকুন কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। কাহিনী স্কোপে আজ আপনারা শুনবেন বিখ্যাত ব্রিটিশ লেখক আর্নেস্ট ব্রামহার লেখা দি কয়েন অফ ডায়োনিসিয়াস। বিশ্বের গোয়েন্দা সাহিত্যে যে গুটি কয়েক নাম সারা বিশ্বে পরিচিত তার মধ্যে শার্লক হোমস অন্যতম। আর সেই শার্লকের সমসাময়িক সময়ে যে গুটি কয়েক নাম তাঁকে কঠিন প্রতিযোগিতার মুখে ফেলেছিল তার মধ্যে ম্যাক্স ক্যারোদাস অন্যতম। বিশ্ব সাহিত্যে ম্যাক্সের মতো গোয়েন্দা বিরল। সম্ভবত তিনিই পৃথিবীর প্রথম অন্ধ গোয়েন্দা। ম্যাক্সের ভক্তরা ভালোবেসে তার নাম দিয়েছিল দি ডিফেক্টিভ ডিটেকটিভ বা দি ব্লাইন্ড শার্লক। আমাদের আজকের গল্পটি অনুবাদ করেছেন এই সময়ের অন্যতম প্রতিভাবান অনুবাদক দীপ্তজিৎ মিশ্র ও লেখক কৌশিক রায়। লেখকদ্বয়ের ম্যাক্স ক্যারোদাস সমগ্র এক ইতিপূর্বেই বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। এছাড়াও দীপ্তজিৎ মিশ্র সম্প্রতি বিশ্ব সাহিত্যের প্রথম মহিলা গোয়েন্দা সিরিজ দি ফিমেল ডিটেকটিভ অনুবাদ করেছেন। কৌশিক রায় করেছেন মার্কিন গোয়েন্দা দি থিঙ্কিং মেশিনের অনুবাদ। দুটি বই শব্দ প্রকাশন থেকে প্রকাশিত। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর শুনতে থাকুন আমাদের আজকের গল্প। গল্পটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তাহলে শুনতে থাকুন আজকের গল্প। রাত 8টা বাজে। বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি হয়ে চলেছে। এই বৃষ্টি বাদলার দিনে বিশেষ কেনাকাটা হওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও ছোট্ট মুদ্রা বিনিময়ের দোকানটির সামনে টিমটিমে একটি আলো তখনও জ্বলছে। সেই আলোতেই দোকানের মালিক ব্যাক্সটারের নামটি কোনো মতে দৃশ্যমান। দোকানের পিছনের দিকে ছোট্ট অফিস ঘরটায় ব্যাক্সটার নিজের মতোই সেই দিনের পল মল ম্যাগাজিনে চোখ বলিয়ে নিচ্ছিলেন। দোকানের প্রবেশদ্বারে ঝোলানো ঘণ্টায় আওয়াজ করে এই অসময়ে এক বিশেষ খদ্দেরের আগমন বার্তা জানাতে তিনি হাতের কাগজটি নামিয়ে রাখলেন। ব্যাক্সটার খদ্দেরের অপেক্ষা করছিলেন ঠিকই, তবে এই আগন্তুকের মধ্যে কেমন যেন এক দ্রুততা ও ব্যস্ততা তিনি লক্ষ্য করলেন। দোকানদার মৃদু মাথা নত করে নবাগত খদ্দেরের দিকে তাকিয়ে এগিয়ে গেলেন। মিস্টার ব্যাক্সটার। আগন্তুক নিজের বৃষ্টি স্নাত ছাতাটি দোকানের একদিকে রেখে এগিয়ে এলেন। নিজের ওভারকোটের বোতাম খুলে ভেতরের পকেটের নাগাল পেতে
কোটের মধ্যে হাত ঢুকিয়ে বললেন, আপনি হয়তো আমায় ঠিক চিনতে পারেননি। আমি মিস্টার কার্লাইল। বছর 2 আগে একটা কেসের ব্যাপারে আপনার কাছে, ও হ্যাঁ, মিস্টার কার্লাইল, মানে প্রাইভেট ডিটেকটিভ। আগে না, অনুসন্ধান কর্মী বা বলতে পারেন ইনকোয়ারি এজেন্ট। আচ্ছা, দেখুন, আমি একজন সামান্য মুদ্রা বিনিময় এবং বিক্রয়কারী। আমি কোনো মুদ্রা সংগ্রহ বা দুষ্প্রাপ্য জিনিসপত্রের কেনাবেচা করি না। আপনি কি সে ব্যাপারেই কিছু? অ্যাকচুয়ালি একটা ছোট্ট ব্যাপারে আপনার পরামর্শের প্রয়োজন ছিল আমার। তিনি ভিতরের পকেট থেকে খুব সাবধানে একটি চামড়ার ছোট্ট ব্যাগ বের করে এনে তার মধ্যে থেকে খুব সন্তর্পণে কিছু একটা বের করে কাউন্টারে রাখলেন। এটার ব্যাপারে কি আপনি কিছু আমায় বলতে পারেন? ব্যাক্সটার মুদ্রাটি হাতে নিয়ে খুব মনোযোগ সহকারে দেখলেন। বেশ কিছুক্ষণ দেখার পর তিনি বললেন, এটা যে গ্রিক রাজা ডায়োনিসিউসের রৌপ্য মুদ্রা। সম্ভবত এই মুদ্রা সিসিলি অঞ্চলে প্রচলিত ছিল। হ্যাঁ, এইটুকু আমি জানি। এইটার ক্যাবিনেটের বাইরেও তাই লেখা ছিল। এটি লর্ড সিস্টোকের সংগ্রহের একটি মুদ্রা। 1894-এ ব্রিচের প্রদর্শনীশালা থেকে তিনি 250 পাউন্ডে এটা কিনেছিলেন। আরে আমি যা বলতে পারবো তার থেকে অনেক বেশিই তো আপনি জানেন। তাহলে আপনি ঠিক কি জানতে চাইছেন? আমি আসলে জানতে চাইছি, এটা কি আসল? এরকম সন্দেহের কোনো কারণ আছে কি? কিছু সমস্যা দেখা দিয়েছে এই মুদ্রাটাকে নিয়ে, সেই জন্যই বাজিয়ে দেখা। ব্যাক্সটার রৌপ্য মুদ্রাটি হাতে নিয়ে এবার একটি আতশ কাচের নিচে রেখে ভীষণ মনোযোগ দিয়ে বেশ কিছুক্ষণ দেখলেন। তারপর মুদ্রার চারপাশগুলো বার কয়েক ঘুরিয়ে ফিরিয়ে মাথা নেড়ে বললেন, সম্ভবত এটি। কার্লাইল দোকানদারকে তার কথা শেষ করতে দিলেন না। তার আগেই কথা কেড়ে নিয়ে তিনি বললেন, না 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 মিস্টার ব্যাক্সটার, আমার একদম সঠিক তথ্য চাই। এটার উপরে একজনের জীবন মরণ নির্ভর করছে। আমাকে নিশ্চিত হতেই হবে। তাই বুঝি? দেখুন, সত্যি বলতে কি, আমি এতটা নিশ্চিতভাবে বলতে পারবো না। এটা যদি ইংল্যান্ডের স্যাক্সন রাজাদের কোনো প্রাচীন মুদ্রা হতো তাহলে হয়তো আমি আমার সিদ্ধান্ত নির্ভুলভাবে আপনাকে জানাতে পারতাম। কিন্তু এই মহামূল্যবান গ্রিক রৌপ্য মুদ্রা সম্পর্কে আমার জ্ঞান খুবই সীমিত। আমাকে মাফ করবেন। এই পর্যন্ত শুনে কার্লাইল বেশ মুষড়েই পড়লেন। হতাশভাবে মাথা নাড়তে নাড়তে মুদ্রাটি তিনি আবার চামড়ার ব্যাগের মধ্যে ঢুকিয়ে ভিতরের পকেটে রেখে দিয়ে বললেন, আমি বড় ভরসা করে আপনার কাছে এসেছিলাম। এখন কোথায় যাব জানা নেই। আপনি একবার ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে দেখতে পারেন। সে তো আছেই, কিন্তু আমার এমন কাউকে চাই যে আমাকে এখনই পরীক্ষা করে বলতে পারবে। চোখ বড় বড় করে ব্যাক্সটার তাকালেন, বললেন, এখনই? আপনি বরং সকালের দিকে একবার আসুন। কিন্তু যে করেই হোক আমাকে আজকে রাতের মধ্যেই জানতে হবে। আগামীকাল অবধি অপেক্ষা করলে ভীষণ দেরি হয়ে যাবে। ব্যাক্সটার আর এই ব্যাপারে আগ্রহ দেখালেন না। এই অসময়ে আপনি আর কাকে পাবেন? আমি নিজেই ঘন্টা 2 আগে চলে যেতাম। নেহাত আমার এক ধনী মার্কিন খদ্দের আজকে আসবেন বলেছিলেন, তাই অপেক্ষা করা। ডান চোখের পাতাটা কিছুটা ছোট করে নিয়ে কিছু একটা মনে করার চেষ্টা করলেন। বললেন, তার নাম অফ মুনসন। বয়স বেশি নয়, শিকার করতে ভালোবাসেন। শুনেছি তিনি মার্সিয়ার রাজা ওফার বংশধর। তিনি রাজা ওফারই একটি সংগ্রহ বন্ধক রাখতে চান। ব্যাপারটা খুব স্ট্রেঞ্জ। তারপর নিজের হাতের ঘড়িতে সময় দেখে তিনি বললেন, আমি আপনার এই খদ্দের সম্পর্কে জানতে খুবই আগ্রহী, কিন্তু এখন নয়, পরে কখনো জেনে নেওয়া যাবে। আচ্ছা মিস্টার ব্যাক্সটার, আপনি কি এই শহরে এমন কোনো ব্যক্তির সন্ধান আমাকে দিতে পারেন যিনি আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবেন? দেখুন, আমি কিন্তু নিশ্চিত আপনি এরকম কাউকে নিশ্চয়ই চেনেন। মাফ করবেন মিস্টার কার্লাইল, এই ধরনের খুব বেশি লোককে আমি চিনি না। যতদূর জানি এমন কিছু লোক পার্ক লেন বা পেরিকোট লেনে থাকে, কিন্তু আপনি যেরকমটা দক্ষ লোকের সন্ধান করছেন এদের কেউই সেরকমটি নন। আর যে দুজন হয়তো সব থেকে দক্ষ
তারা একে অন্যের বিরুদ্ধ মত পোষণ করবেন। আপনি তো বোধহয় একজন বিশেষজ্ঞ খুঁজছেন। আমার কোনো বিশেষজ্ঞের প্রয়োজন নেই। আমার এমন একজনকে প্রয়োজন যিনি নির্ভুলভাবে এই মুদ্রার সত্যতা নির্ণয় করে আমাকে বলতে পারেন। তবেই আমি আমার তদন্তে এগোতে পারবো। এইটুকু সাহায্য করতে পারার মতো কি কেউ নেই? এমন প্রশ্ন শুনে ব্যাক্সটার কিছুক্ষণ চুপ করে কাউন্টারের ওপাশে দাঁড়ানো খদ্দেরের দিকে তাকিয়ে কি যেন ভাবতে থাকলেন। তারপরে তার মুখে আনন্দের ভাব ফুটে উঠল। এই একটু দাঁড়ান, এই আছেন একজন শখের মুদ্রা সংগ্রাহক। আমি তার সম্পর্কে অদ্ভুত সব কথা কিছুদিন আগেই শুনেছিলাম। যাদের থেকে শুনেছিলাম তারা বলেছিল তিনি এসব ব্যাপারে বেশ দক্ষ। এই তো এতক্ষণে কাজের কথাটা বললেন। আমি জানতাম কেউ না কেউ অবশ্যই আছে। বলুন তো সে কে? মজার নাম বুঝলেন, কি যেন ওয়েন, না এই ওয়েন কি যেন। তিনি ঘাড় উঁচিয়ে দোকানের বাইরে এসে দাঁড়ানো একটি মোটর গাড়ির দিকে একবার দেখে উত্তর দিলেন, ও ওয়েন ক্যারাডস। মিস্টার কার্লাইল, এবার আমাকে মাফ করতে হবে। মনে হচ্ছে মিস্টার অফমনসন এসে পড়েছেন। হ্যাঁ। কার্লাইল দ্রুত হাতে নিজের জামার হাতায় নামটি লিখে নিলেন। ওয়েন ক্যারেটস, আচ্ছা। উনি কোথায় থাকেন? দেখুন, আমার কোনো আইডিয়া নেই। ব্যাক্সটার দ্রুত হাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের টাইটি ঠিক করে নিতে নিতে উত্তর দিলেন, আমি তাকে কখনো দেখিনি। হ্যাঁ মিস্টার কার্লাইল, আমি দুঃখিত, কিন্তু এবার আপনাকে বিদায় নিতেই হবে। কিছু মনে করবেন না কিন্তু। হ্যাঁ, কিন্তু এর থেকে বেশি সাহায্য করতে আমি অপারগ। নমস্কার। কার্লাইল বুঝলেন ব্যাক্সটার এই মুহূর্তে তার বিত্তশালী খদ্দেরের আগমনে আর কোনো রকম উটকো ঝামেলা পছন্দ করছেন না। তিনি দোকানের দরজা খুলে বেরিয়ে আসার সময় ওফা রাজবংশের সেই বিত্তশালী প্রতিনিধিকে একবার দেখতে পেলেন। বৃষ্টির পরে শহরের রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে উঠেছে। সেই রাস্তা ধরেই যত দ্রুত সম্ভব কার্লাইল নিজের অফিসে ফিরে এলেন। এত কম সময়ে কাউকে খুঁজে বের করার একটি মাত্র উপায় টেলিফোন ডিরেক্টরি। ভাগ্য তার সহায় হলো। একটু খোঁজাখুঁজি করতেই ওয়েন ক্যারেটসকে পাওয়া গেল। তিনি থাকেন লন্ডনের রিচমন্ডে। এর বেশি বিস্তারিত ঠিকানা আর পাওয়া না গেলেও মন্দের ভালো, এই অঞ্চলে ওয়েন ক্যারেটস নামে একটি ব্যক্তি আছেন। দ্রুত হাতে সংক্ষিপ্ত ঠিকানাটা লিখে নিয়েই কার্লাইল রিচমন্ডের উদ্দেশ্যে রওনা দিলেন। রিচমন্ডে পৌঁছে তিনি বুঝলেন ওয়েন ক্যারেটসের বাড়িটি স্টেশন থেকে বেশ কিছুটা দূরে। তাই স্টেশন থেকে একটি ভাড়ার গাড়ি নিয়ে গন্তব্যের দিকে তীরে যাত্রা করলেন। কার্লাইলকে তার পেশার প্রয়োজনেই সব কিছুকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হয়। এমনকি তিনি নিজেও তার পর্যবেক্ষণের ভিত্তিতে পৌঁছানো সিদ্ধান্তগুলি সম্বন্ধে ভিতরে ভিতরে বেশ গর্ববোধ করেন। আর হবে নাই বা কেন? তিনি বলেন, ব্যাপারটা দুয়ে দুয়ে জার করা ছাড়া আর কিছুই নয়। এ ব্যাপারে তিনি যে বেশ দক্ষ তাতে কোনো সন্দেহ নেই। বেশ কিছুটা যাত্রা করার পরে তিনি যখন দ্য ট্যারেটস নামক পেল্লায় বাড়িটার সামনে এসে পৌঁছলেন, তখন তার সহজাত প্রবৃত্তির জন্যই বাড়ির মালিকের পছন্দ ও আভিজাত্য দুইয়েরই করতে অসুবিধে হলো না। বাড়িটির মধ্যে প্রবেশ করতেই একটি ভৃত্য গোছের লোক কার্লাইলকে স্বাগত জানালো। কার্লাইল তার কার্ডটি ভৃত্যের হাতে দিয়ে মিস্টার ক্যারেটসের সঙ্গে 10 মিনিট কথা বলতে চাইলেন। সৌভাগ্যবশত সেই সময় মিস্টার ক্যারেটস বাড়িতেই ছিলেন। ভৃত্যটি কার্লাইলকে পথ দেখিয়ে ভিতরের ঘরে আসতে অনুরোধ করল। কার্লাইল তার স্বভাব গুণ বা দোষের জন্যই অন্যমনস্কভাবে সব কিছুকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে করতে ভৃত্যটিকে অনুসরণ করলেন। মিস্টার কার্লাইল। ঘরে ঢুকে ভৃত্যটি আগন্তুকের পরিচয় দেয়। তাঁরা এখন যে ঘরটাতে এসে দাঁড়িয়েছেন সেটাকে লাইব্রেরি বা স্টাডি রুম বলা চলে। ঘরের মধ্যে এই মুহূর্তে তার বয়সে একজন মাত্র বসে টাইপরাইটারে দ্রুত কি যেন টাইপ করে চলেছে। তিনি উঠে দাঁড়িয়ে এই অনাহত অতিথিকে অভ্যর্থনা করলেন।
এই অসময়ে আপনি আমার সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন, এজন্য আমি যার পর নাই কৃতজ্ঞ। হঠাৎ করেই ক্যারেটসের মুখভঙ্গি পরিবর্তিত হলো। খুব সম্ভবত আমার ভৃত্যটি আপনার নাম বলতে ভুল করেছে। তুমি নিশ্চয়ই লুইস। কার্লাইলের মুখের স্মিত হাসিটি হঠাৎ করেই যেন মিলিয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে বিরক্তি সহকারে তিনি উত্তর দিলেন, আগে না স্যার, আপনার সামনে রাখা কার্ডে যে নাম লেখা আছে সেটাই আমার নাম। আমায় মাফ করবেন। ক্যারেটস যেন ভীষণ মজা পেয়েছেন বলে মনে হলো। মজার ছলেই তিনি বলে চললেন, আমি আপনার কার্ডটি দেখিনি, কিন্তু এই কণ্ঠস্বর আমার চেনা। কিছু বছর পূর্বেও আমি সেন্ট মাইকেলে পড়ার সময় শুনেছি। কার্লাইল যেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গেলেন। সেন্ট মাইকেল, ওয়েন ক্যারাডাস, ও মাই গড, তুমি কি সেই ম্যাক্স ক্যারাডাস? কিন্তু ওয়েন? ক্যারেটস মজার ছলেই বলে চলেন, বয়স বেড়েছে আর মোটা হয়েছি। নামটা যে বদলাতে হয়েছে সে তো দেখতেই পাচ্ছ। কার্লাইল একটা চেয়ারে বসে পড়ে ক্যারেটসের দিকে তাকিয়ে থেকে বললেন, সত্যিই বড় অদ্ভুত। এরকম অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে যাবে আমি এখনো ভাবতে পারছি না। আমিও আমার নামটা বদলাতে এক প্রকার বাধ্যই হয়েছি বলা চলে। তা তুমি আমাকে চিনলে কিভাবে? তোমার গলার স্বর, ওই কণ্ঠস্বর আমাকে তোমার সেই আধো আলো অন্ধকারের ছোট্ট চিলিকোঠার ঘরে নিয়ে চলে গিয়েছিল, যেখানে আমরা। কার্লাইল আরো বিস্মিত হয়ে পড়লেন। ও গড, প্লিজ আমাকে আর সেসব দিন মনে করিও না। তিনি ঘরের চারপাশে চোখ বুলিয়ে দামি আসবাব, সুসজ্জিত ঘর দেখে বন্ধু ক্যারেটসের সচ্ছলতা সম্বন্ধে ধারণা করতে পারলেন। তিনি বলে উঠলেন, আজকাল মনে হচ্ছে বেশ সুখেই আছো ওয়েন। ক্যারেটসের গলা যেন হতাশা আর এক অসহ্য যন্ত্রণায় বুঝে আসে। ক্যারেটস বললেন, হিংসা আর করুণায় বেঁচে আছি। তাও যখন তুমি বলছো তাহলে হয়তো ভালোই আছি। হিংসাটা বুঝলাম, কিন্তু করুণা কেন বলছো? কারণ আমি অন্ধ হয়ে গেছি। কার্লাইল যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছেন না। বললেন, অন্ধ? মানে সত্যিকারের অন্ধ? সত্যিকারের। প্রায় 12 বছর আগের কথা। এক বন্ধুর সঙ্গে জঙ্গলে ঘোড়া ছোটাচ্ছিলাম। বন্ধুটি আগে ছিল, আমি পিছনে। হঠাৎ করে কিছু বোঝার আগে একটা গাছের ডাল ছিটকে এসে আমার চোখের মধ্যে বিঁধে যায়। কিছু বোঝার আগেই। আর তাতেই আমার জগৎটা অন্ধকার হয়ে গেল। শেষে একটা দীর্ঘশ্বাস ফেললেন ক্যারেটস। আমি এখনো ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। তোমাকে দেখে প্রায় বোঝাই যায় না। তোমার চোখগুলো এখনো আবেগ মাখা, শুধু যেন আগের থেকে নিষ্পৃহ। আমি যখন ঢুকলাম তখন দেখলাম তুমি টাইপরাইটারে টাইপ করছো। ক্যারেটস তাচ্ছিল্যের হাসি হাসলেন, বললেন, কিন্তু ভায়া, তুমি কুকুর আর আমার লাঠিটা খেয়াল করনি বোধ হয়। এটাই আমার ভবিতব্য, এটাই সত্য। সত্যি সত্যি খুব খারাপ ঘটনা ম্যাক্স। আগে সারাক্ষণ কেমন ছটফট করে বেড়াতে। সেসব দিনগুলোর কথা নিশ্চয়ই এখনো তোমার মনে পড়ে। আচ্ছা, তোমাকে কি আর কেউ চিনতে পেরেছে? আমার কণ্ঠস্বরের জন্য তুমিই চিনতে পারলে। একদম। আর ওই কণ্ঠস্বর আমি ছাড়াও বাকিরাও শুনেছে। তবে আমি কিন্তু কোনো ভুল করিনি। চোখ থাকলে হয়তো আমি ধোঁকা খেয়ে যেতে পারতাম। এটাকে কপাল জোর বলা যায়।
তা বলে কি তোমার কান কখনো তোমায় ধোঁকা দেয়নি? এখনো অবধি না। আমার আঙুলও নয়, আমার বাকি ইন্দ্রিয়গুলো একে অন্যের সঙ্গে মিলেমিশে বেশ কাজ চালিয়ে নেয়। কার্লাইল এবার একটু বিরক্ত হয়েই এই দীর্ঘ আবেগমথিত কথোপকথন ছোট করে আনতে চাইলেন। বললেন, বুঝলাম। আমি খুব খুশি যে তুমি এভাবে নিজের মতো করে জীবনটাকে বেছে নিচ্ছ। তুমি নিশ্চয়ই অন্ধলোক হয়ে অনেক বেশি সুবিধে। কার্লাইল থেমে গেলেন। লজ্জায় তার মুখ রাঙা হয়ে গেল। সো সরি ম্যাক্স, আই বেগ ইওর পার্ডন। ক্যারেটস যেন কিসের চিন্তায় হারিয়ে গেছেন। বেশ কিছুক্ষণ চিন্তা করে একসময় বললেন, নিজের মতো করে বাঁচা। আসলে কি জানো, ক্ষতিপূরণ। যখন তোমার জন্য একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন আরো নতুন দরজা খুলে যায়। নতুন অভিজ্ঞতা, নতুন ক্ষমতা, নতুন পরিপ্রেক্ষিত। যেন নিজেকে নতুন করে আবিষ্কার করা। এতে তো মাপ চাওয়ার কিছু নেই লুইস। আগে আমি ওকালতি করছিলাম, এখন প্রাক্তন উকিল বলতে পারো। একটা ভুয়ো ট্রাস্টের মামলায় জড়িয়ে পড়েছিলাম। নিজের নামটাও না চাইতেই লুকিয়ে ফেলতে হয়েছে। বুঝলে মিস্টার ওয়েন ক্যারেটাস? কার্লাইল ধীরে ধীরে ওঠার উপক্রম করেন। ওখানেই বসো লুইস। ক্যারেটসের কণ্ঠস্বরের দৃঢ়তা ঘরময় গম গম করতে থাকল। তার নিষ্পৃহ চোখ জোড়াও যেন একবার দপ করে জ্বলে উঠল। তুমি যে চেয়ারে বসবে, মাথার উপরে যে ছাদ আছে, বা চারপাশের যে দামি জিনিসপত্র দেখে তুমি আমাকে সুখী ভাবছ, সেসব কিছুই একটা জালিয়াতির ফল। তোমার জীবনেও নিশ্চয়ই সেরকমই কিছু ঘটে থাকবে, যে কারণে আমার বন্ধু লুইস থেকে নাম বদলে আজ তুমি কার্লাইল। তা বলে কিন্তু আমি তোমাকে কার্লাইল বলে সম্বোধন করছি না। আমিও তোমার বন্ধু ম্যাক্স, সেটা ভুলে যেও না। ওয়েন ক্যারেটাস নামটা নিতান্তই বাধ্য হয়ে আমায় ব্যবহার করতে হচ্ছে। কার্লাইল রাগে চিৎকার করে উঠলেন। আমি মোটেই ওই জালিয়াতিটা করিনি। বিরক্তি সহকারে ধপ করে তিনি চেয়ারে বসে পড়লেন। কিন্তু আমি তোমাকেই বা এসবের ব্যাপারে কেন কৈফিয়ত দেবো বলতে পারো? আমি এ ব্যাপারে আগে কখনো কারোর সঙ্গে আলোচনা করিনি। কি জানো তো লুইস, অন্ধত্ব অনেকটা মনোবল বাড়িয়ে দেয়। মনুষ্য সমাজের সহজাত অস্তিত্ব রক্ষার প্রতিযোগিতা থেকে আমরা এমনিতেই বাদ পড়ে গিয়েছি। তাছাড়া তুমি বা কথা বলতে চাও না কেন? যদিও আমার ক্ষেত্রে জালিয়াতিটা আমার নামেই করা হয়েছিল। সে তো বোঝাই যাচ্ছে। যাক, তাও আমি তোমার প্রশংসা না করে পারছি না। তুমি এখানে যা কিছু দেখছো সব আসলে আমার এক দূর সম্পর্কের মার্কিন ভাইয়ের। সে সব কিছুই আমার তত্ত্বাবধানে ছেড়ে গেছে, শুধু শর্ত একটাই, তার পদবিটা আমায় ব্যবহার করতে হবে। সে একটি অসাধারণ ষড়যন্ত্রের মাধ্যমে বহুজাতিক সংস্থার রিপোর্টে কারচুপি করে নিজের আখের গুছিয়ে নিরুদ্দেশ। আর এই কথা বোধহয় বলার অপেক্ষা রাখে না যে চুরি করেছে আর যে সহায়তা করেছে, তারা দুজনেই দোষী। তবুও তুমি কিছুটা নিরাপদ। তোমার অবস্থাটা আমি কিছুটা আন্দাজ করতে পারছি ম্যাক্স। আমি এখন ঠিক কি কাজ করি সে ব্যাপারে তোমার কোনো ধারণা আছে? সেটা তো তুমি আমায় বলবে। আমি একটা অনুসন্ধান সংস্থা চালাই। আমাকে যখন আগের পেশাটা ছাড়তে হয়েছিল, তখন এক প্রকার বাধ্য হয়েই আমি এই পথটা বেছে নিলাম। নাম, বেশভূষা সব পরিবর্তন করে নতুন একটা অফিস খুলে বসেছি। আইনগত সমস্যার কথা মাথায় রেখে বাইরের অফিসের সব কাজকর্মগুলো সামলাতে খাতায় কলমে স্কটল্যান্ড ইয়ার্ডের এক অবসরপ্রাপ্ত ভদ্রলোককে নিয়োগ করেছি। বাহ, দারুণ ব্যাপার। তা তোমরা কি প্রায়শই খুনের কেস পাও? না, ওই গোটা কয়েক বিবাহ বিচ্ছেদ আর আর্থিক তছরূপের ব্যাপারে অনুসন্ধান চালানো। জানো লুইস, আমার অনেক দিন থেকে সুপ্ত ইচ্ছে ছিল গোয়েন্দা হওয়ার। আমি অনেকবারই ভেবেছি যদি সেরকম সুযোগ কোনোদিন পাই তো একবার চেষ্টা করে দেখব।
তুমি আশ্চর্য পড়ো। তোমার এই ইচ্ছের কথা শুনেই কিছুটা। তা বটে, একজন অন্ধ গোয়েন্দা, একজন অন্ধ যে কিনা বিপদের গন্ধ শুঁকে। তুমি যা বললে তাতে নিঃসন্দেহে তোমার কিছু জ্ঞানেন্দ্রিয় প্রখর হয়ে উঠেছে বুঝলাম। আমার মনে হয় একজন গোয়েন্দা অনেকটা একজন শিল্পীর মতোই। সত্যি বলতে দৃষ্টি বা শক্তির প্রয়োজন নেই। এরকম শিল্পী আদৌ থাকা সম্ভব বলে আমার অন্তত মনে হয় না। কেমন লাগছে আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ আপনারা শুনছেন আর্নেস্ট ব্রামহার লেখা দি কয়েন অফ ডায়োনিসিয়াস। পর্বটি লাইক করুন, আর আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কাহিনীস্কোপ। শুনতে থাকুন গল্পের পরবর্তী অংশ। ক্যারেটসের মনের মধ্যেকার অসন্তোষ কোনোভাবেই তার শারীরিক ভাষায় প্রকাশ পায় না। প্রায় 1 মিনিট তিনি নিশ্চুপ ধূমপান করে চললেন, আর ধীরে ধীরে সে নীলচে ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে পড়তে থাকে। তিনি ইতিমধ্যে তার অতিথির দিকেও নামজাদা কোম্পানির চুরুটের বাক্স এগিয়ে দিয়েছেন। অতিথি বন্ধুটিও এই দামি চুরুটের সুখ্যাতি করলেন। তারপর তিনি বললেন, আচ্ছা লুইস, তুমি তো একসময় শিল্পীর সমজদার ছিলে। আচ্ছা, সম্প্রতি কেনা আমার ক্যাবিনেটের উপরে রাখা ব্রোঞ্জের সিংহটার ব্যাপারে তোমার মত কি? কার্লাইল দ্রুত চোখ ঘুরিয়ে ঘরের কোণে কোণে চোখ বোলাতে শুরু করতেই তিনি আবার বলে উঠলেন, আরে আরে, ওদিকের ক্যাবিনেট নয়, আমার বাঁ দিকেরটার উপরে দেখো। কার্লাইল ক্যারেটসের দিকে দ্রুত তাকিয়ে দেখলেন যেন কিছুই হয়নি। এইরকম একটা ভাব করে তার প্রাক্তন বন্ধুটি স্মিত হাস্য মুখে একইভাবে বসে রয়েছে। কার্লাইলের এখনো ঠিক বিশ্বাস হয় না যে ম্যাক্স অন্ধ, যেন ঠিক তাঁর দিকেই তিনি তাকিয়ে আছেন। চোখ দুটোর মধ্যে আলাদা করে দৃশ্যমান কোনো অস্বাভাবিকত্ব ধরা পড়ে না, শুধু যেন বেশ কিছুটা নিষ্পৃহ। কার্লাইল উঠে দাঁড়িয়ে মূর্তিটির দিকে এগিয়ে গেলেন। বাহ, বেশ সুন্দর তো। ফ্লেমিসিসের পরবর্তী যুগের কি জিনিসটা? না হে না, হলো না। আসলে এটি বিড়ালের তৈরি গর্জনশীল সিংহের মূর্তি। বিড়াল? বিখ্যাত ফরাসি শিল্পী। দুর্ভাগ্যবশত তিনিও দৃষ্টিশক্তিহীন ছিলেন। ওফ ম্যাক্স, তোমার সেই বাড়িয়ে বলার স্বভাব। তুমি শেষ 5 মিনিট ধরে ভেবে ভেবে এই পেলে? তারপর তিনি নিজের ঠোঁট কামড়ে ধরে ক্যারেটসের দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে রইলেন। তোমার মনে আছে সেই মাথা মোটা স্যান্ডার্সকে নিয়ে আমরা কেমন মজা করতাম? মনে আছে। মূর্তিটা কিন্তু সত্যিই ভীষণ সুন্দর। সেই ব্রোঞ্জের মূর্তিটির দিকে তাকিয়েই তিনি বলে চললেন, উনি এটা কিভাবে বানালেন বলো তো? কেন, তার হাত দিয়ে? সেটা তো বুঝলাম, কিন্তু তিনি না দেখেই একটি সিংহের অবয়ব ধারণা করলেন কিভাবে? একই রকম ভাবে তার হাত দিয়েই। ওর ভাষায় বললে নিকট পর্যবেক্ষণ। তা বলে সিংহ? ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? একেবারেই না। বিড়ালের শুধু একজন রক্ষকের প্রয়োজন ছিল যে তাকে পশুটির নিকটে নিরাপদভাবে নিয়ে যেতে পারবে, আর বাকি কাজটা তো তার নিজের ঈশ্বর প্রদত্ত ক্ষমতা। তোমার কি মনে হয় না তুমি চাইলেও একইভাবে আমাকে রহস্যের কাছে নিয়ে যেতে পারো? ক্যারেটসের এই প্রশ্নের ঠিক কি উত্তর দেওয়া যায় কার্লাইলের ঠিক জানা নেই। কি উত্তর দেওয়া উচিত তাই ভাবতে ভাবতে তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তিনি আজ রাতে কেন এত দূর এসেছিলেন, কথায় কথায় সেটাই ভুলতে বসেছিলেন। হঠাৎ করেই ডায়োনিসিয়াসের মুদ্রা আর বাক্সটারের সুপারিশের কথা খেয়ালে আসতেই তার মনে হয় কোথাও একটা মস্ত বড় ভুল বোঝাবুঝি হয়েছে। হয় ম্যাক্স সেই ওয়েন ক্যারেটস নয় যাকে কার্লাইল খুঁজছেন, আর না হলে ওই দোকানদারই তাকে ভুল খবর দিয়েছে।
যদিও তার বন্ধুটি নিজের দুর্ভাগ্যকে খুব সাহসের সঙ্গেই মেনে নিয়েছেন, তবুও মুদ্রাটি না দেখে তিনি সেটি আসল নাকি নকল এইটা বলে দেবেন এ কোনোভাবেই বিশ্বাসযোগ্য হতে পারে না। তবে ক্যারেটসকে ভুল প্রমাণ করার এটাই মোক্ষম সুযোগ। বেশ, তো চেষ্টা করে দেখা যায়। একটা বিরাট বড় জোচ্চুরি ধরার সূত্র আমি খুঁজছি। ক্যারেটসের হাতে রূপোর কয়েনটা দিয়ে তিনি বললেন, এইটি সম্পর্কে তোমার কি মত? পরের কয়েক সেকেন্ড ক্যারেটস মুদ্রাটির চারপাশে যত্ন সহকারে তার আঙুলগুলো বোলালেন। কার্লাইল অবশ্য একটু তাচ্ছিল্যের দৃষ্টিতেই সেদিকে তাকিয়ে থাকেন। ক্যারেটস আবার হাতের তালুতে মুদ্রাটি রেখে সেটির ওজন অনুভব করার চেষ্টা করতে থাকেন, আর সবশেষে তিনি মুদ্রাটি জিভ দিয়ে স্পর্শ করে কি যেন অনুভব করার চেষ্টা করে চলেন। পেলে কিছু? আমার মুদ্রাটির ব্যাপারে খুব একটা কিছু বলার নেই, তবে আমি একটি অন্য জিনিস জানতে পেরেছি। তুমি যদি অনুমতি দাও সেটা বলতে পারি। হ্যাঁ, সেটাই বলো না। যদি আমার পরামর্শ নাও তাহলে এই মুহূর্তে তোমার উচিত পাদুয়া শহরের পুলিশকে জানিয়ে পার্লার গার্ল নিনা ব্র্যান্ডকে গ্রেফতারের ব্যবস্থা করা। আরো ভালো হয় যদি তুমি নিজেও হেলেন ব্রুনেসিকে খোঁজা শুরু করো, আর লর্ড সিস্টোককে বলো যত তাড়াতাড়ি সম্ভব তিনি যেন লন্ডনে ফিরে এসে আগে তার ক্যাবিনেটে রাখা বাকি মুদ্রাগুলো পরীক্ষা করার ব্যবস্থা করেন। কারণ কতগুলো জাল হয়েছে কে জানে। কার্লাইল একেবারে হাঁ হয়ে যান, চেয়ারে ধপ করে বসে পড়েন। তিনি অবাক চোখে বাহ্যিকভাবে সাধারণ দেখতে অথচ ক্ষুরোধার ক্যারেটসের স্মিত হাসি মাখা মুখের দিকে সমানে চেয়ে থাকেন। মনে হয় তিনি যেন ভূত দেখছেন। তিনি কোনো ক্রমে ঢোক গিলে বলতে চেষ্টা করেন, অবিশ্বাস্য, অসম্ভব। এটা কি করে সম্ভব? তুমি তুমি কি করে জানলে এসব? কেন? তুমি তো ঠিক এটাই জানতে চাইছিলে, তাই তো? ক্যারেটসের আত্মবিশ্বাসী কণ্ঠস্বর যেন উত্তেজনার পারদ কয়েক গুণ বাড়িয়ে তোলে। কার্লাইল কিছুটা ধাতস্থ হয়েছেন। ম্যাক্স, অকারণে রং চড়িয়ে বলো না। ব্যাপারটা কিন্তু মোটেই ঠাট্টা তামাশার বিষয় নয়। তার নিজের মনেই নিজের পর্যবেক্ষণ ক্ষমতার প্রতি সন্দেহ দানা বাঁধতে শুরু করেছিল। তাই তিনি জানতে চাইলেন, সত্যি করে বলো, তুমি নিনা ব্রান আর লর্ড স্টিকোকের ব্যাপারে কিভাবে জানলে? বোকার মতো প্রশ্ন করো না লুইস, তুমি নিজে একজন গোয়েন্দা। কিভাবে জানবো? অন্য একজনের চোখের মাধ্যমে শুধু 2 আর 2 মিলিয়ে দিলাম, ব্যাস। ম্যাক্স, এইগুলো কি তোমার কষ্ট কল্পনা, নাকি সত্যিই তুমি এসব কিছু থেকে নির্ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছ? যদি তাই হয় তা ঠিক কিভাবে? মুদ্রাটি চারপাশে তর্জনী দিয়ে অনুভব করতে করতে তিনি বললেন, বিড়ালের মতোই। আমি খুব কাছ থেকে দেখলাম। দূরের জিনিস দেখার জন্য যদিও আমার আরো এক জোড়া অন্য চোখ আছে। তুমি কি সেটাও পরীক্ষা করে দেখতে চাও লুইস? এই মুহূর্তে যদিও কার্লাইল খুব একটা প্রসন্ন নন, বরং বলা ভালো বেশ বিরক্তই। তিনি নিজেকে যতটা ভালো গোয়েন্দা ভাবতেন, আসলে যে তা নন সেটা অনুভব করেই বোধ হয় তিনি আরও বেশি বিরক্ত হচ্ছিলেন। তবুও ম্যাক্সের এই অদ্ভুত কাণ্ড কারখানা তাঁকে আগ্রহী করে তুলেছিল। তোমার ঠিক পিছনেই একটি ঘন্টি আছে, ওটা বাজাও। আমার ভৃত্য পার্কিনসন এলে তাকে একবার পর্যবেক্ষণ করে বলো দেখি তুমি কি কি দেখলে। ঘণ্টার শব্দ শুনে পার্কিনসন ঘরে প্রবেশ করতে ক্যারেটস বললেন, এই তো পার্কিনসন এসে গিয়েছে। ওহে, এই ভদ্রলোকের নাম মিস্টার কার্লাইল। ওকে ভালো করে চিনে রাখো, প্রয়োজন আছে। পার্কিনসন মাথা নত রেখে অতিথির পা থেকে মাথা অবধি অতি দ্রুত একবার চোখ বুলিয়ে নিল। তারপর মনিবের দিকে ফিরে উত্তর দিল, নিশ্চয়ই স্যার, আমি অবশ্যই খেয়াল রাখব। যখন যে পরিস্থিতিতেই মিস্টার কার্লাইল এখানে আসবেন সঙ্গে সঙ্গে আমায় জানাবে, তাহলেই হবে। তাই হবে স্যার। দরজা বন্ধ করে পার্কিনসন চলে যেতেই ক্যারেটস আগ্রহ নিয়ে কার্লাইলের দিকে ঝুঁকে পড়ে বললেন, এবার বলো তো লুইস, এতক্ষণ ধরে দেখার পরে পার্কিনসনকে কেমন বুঝলে? কেমন বলতে? কেমন বলতে,
দেখতে শুনতে কেমন? আমি তো অন্ধ। গত 12 বছরে আমি আমার ভৃত্যটিকে দেখিওনি। তা তুমি কি আমাকে কিছু বলতে পারো? তোমায় কিন্তু আমি দেখতে বলেছিলাম। হ্যাঁ, তা তুমি দেখতে বলেছিলে ঠিকই, কিন্তু তোমার ভৃত্যটি সম্পর্কে সেভাবে বলার কিছু নেই। খুবই সাধারণ দেখতে, ওই মাঝারি উচ্চতা। 5 ফুট 9, তার মানে মাঝারি উচ্চতার থেকে সামান্য বেশি। হ্যাঁ, দেখে তা মনে হয় বটে। দাড়ি গোঁফ কামানো, হালকা বাদামি রঙের চুল। সেভাবে লক্ষণীয় আর কিছু চোখে পড়ে না। চোখের মণি কালো, আর হ্যাঁ, দাঁত ভালোই। ভুল, দাঁতের কথা বলছি, ওটা ঠিক হয়নি। হতে পারে, আমি দন্তবিশারদ নই। তাছাড়া পার্কিনসনের দাঁত আমি আর কাছ থেকে দেখিনি। এইসবের মানে কি? আর তার বেশভূষা? ভেলভেটের একটা সান্ধ্য পোশাক, ওতে আর আলাদা করে কি দেখব? তুমি কি এমন কিছু দেখেছো যা দিয়ে পার্কিনসনকে অভ্রান্তভাবে চেনা যেতে পারে? কার্লাইল কিছুক্ষণ ভেবে নিয়ে জবাব দিলেন, বাঁ হাতের কনিষ্ঠাতে একটা অস্বাভাবিক চওড়া সোনার আংটি ছিল। কিন্তু সেটা তো চাইলেই খুলে ফেলা যায়। তবে পার্কিনসনের চিবুকে একটি তিল আছে, এ কথা সত্যি। সেটা খুব ছোট্ট বলে প্রায় দেখাই যায় না। যাই হোক, তাহলে লুইস, এই হলো তোমার পর্যবেক্ষণ। কার্লাইল ক্যারেটসের শ্লেষের সুরটা বুঝতে পেরেই হয়তো একটু বিরক্ত হয়ে উঠেছিলেন। বলে উঠলেন, যা সম্ভব ছিল দেখেছি। এত কম সময়ে যা যা দেখেছি তার যথেষ্ট বিস্তারিত বিবরণ আমি দিয়েছি। অন্তত তোমার পার্কিনসন এতটাও পারবে কিনা দেখে এসো যাও। একদম, আমরা এখন সেটাই পরীক্ষা করতে চলেছি লুইস। তুমি বরং আরেকবার ঘন্টিটা বাজাও। তুমি কি সত্যি পাগল হয়ে গেলে? চুপ, আমি এখন আমার চোখ কতটা দেখেছে সেটা পরীক্ষা করে দেখছি। যদি আমার চোখ তোমার চোখের তুলনায় দ্বিগুণ না দেখে থাকে, তাহলে কথা দিচ্ছি আমি গোয়েন্দা হওয়ার বাসনা চিরতরে ত্যাগ করব। দুটো এক জিনিস নয়, তুমি একটু বেশি আশা করে ফেলছো। অনিচ্ছা সত্ত্বেও কার্লাইল আবার ঘন্টিটি বাজিয়ে দিলেন। পার্কিনসন এসে দাঁড়াতে ক্যারেটস তাকে নির্দেশ দিলেন, ভিতরে এসে দরজা বন্ধ করো। কার্লাইলের দিকে আর তাকিও না, বরং ভালো হয় তুমি ওর দিকে পিছন ফিরে দাঁড়াও। কিছু মনে করবেন না। আর এবার বলো দেখি, তুমি এর ব্যাপারে ঠিক কি কি পর্যবেক্ষণ করেছো? পার্কিনসন কার্লাইলের থেকে ক্ষমা চেয়ে পেছন ঘুরে দাঁড়িয়ে বলতে শুরু করলো, মিস্টার কার্লাইল পেটেন্ট লেদারের প্রায় নতুন একটি 7 নম্বরের বুট পরে আছেন। প্রত্যেকটিতে 5টি করে বোতাম আছে, তবে বাঁদিকের বুটের একটি বোতাম নিরুদ্দেশ, নিচ থেকে উপরের দিকে তৃতীয়টি। ওখানে ধাতব অংশ না থাকায় জুতোর দড়িটাও ঢিলে হয়ে গিয়েছে। মিস্টার কার্লাইলের ট্রাউজার গাঢ় কালো কাপড়ের, যার মধ্যে মধ্যে 1.25 ইঞ্চি ছেড়ে প্রস্থ বরাবর গাঢ় ধূসর রঙের লাইন টানা। বোতামগুলোর রং জ্বলে গেছে, আর যদি খুব ভুল না বলি এই মুহূর্তে সেগুলোতে একটু কাদার ছিটে লেগে আছে। হ্যাঁ, একটু না, ভীষণ রকমই কাদা লেগেছে। বাইরে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে পার্কিনসন। আপনি ঠিকই বলেছেন স্যার, আজকের আবহাওয়া মোটেই ভালো নয়। তবে আপনি অনুমতি দিলে যাওয়ার আগে আমি আপনার পোশাকটি পরিষ্কার করে দিতে পারি। কাদাগুলো শুকিয়ে গিয়েছে, ব্রাশ দিয়ে ঘষলেই পরিষ্কার হয়ে যাবে। একটা গাঢ় সবুজ রঙের কাশ্মীরি গলাবন্ধ আছে, আর ট্রাউজারের বাঁ পকেটে একটা আংটার মতো দেখতে একটা চাবি রিং রেখেছেন। পার্কিনসনের এই ছবির মতো স্মৃতির নমুনা দেখে কার্লাইল যেমন উৎফুল্ল হলেন তেমনি অবাকও হয়ে গেলেন। তার সমস্ত খুঁটিনাটি জিনিস থেকে যা তিনি পড়ে এসেছেন সব পার্কিনসন নির্ভুলভাবে বলছে। তার সোনা ও প্ল্যাটিনামের তৈরি ঘড়ির অ্যালবার্ট চেনের বর্ণনা, তার নীল সিল্কের টাই, এমনকি তার মুক্তোর তৈরি স্কার্ফ প্রিন্টের নিখুঁত বিবরণ থেকে শুরু করে তার সকালে পরা কোটটির বাঁ দিকের লেপেলের বোতামের ঘরটি যে ঠিকভাবে নেই সেটাও সে দেখেছে। আসার সময় কার্লাইল ডান হাতের হাতার নিচের অংশে একটি রুমাল নিয়ে এসেছিলেন, সে সেটাও খেয়াল করেছে। তারপর সে জিজ্ঞাসা করে,
মিস্টার কার্লাইলের বেশভূষা ছাড়া আর কিছু স্যার? না না, এইটাই যথেষ্ট। আমি স্বীকার করে নিচ্ছি, পার্কিনসন একজন দারুণ পর্যবেক্ষক। আমি শুধু আমার মনিবের প্রয়োজন মতো নিজেকে গড়ে তুলেছি। পার্কিনসন নত মুখে উত্তর দিয়ে তার মনিবের দিকে ফিরল। ক্যারেটস মাথা নেড়ে সম্মতি জানাতেই সে ঘর ত্যাগ করল। কার্লাইলই কথা শুরু করলেন। তোমার এই ভৃত্যটির জন্য আমি সাপ্তাহিক 5 পাউন্ড অবধি দিতে রাজি, ম্যাক্স। কিন্তু আমার মনে হয় না ও তোমার প্রস্তাবে বিন্দুমাত্র আগ্রহী হবে। ও শুধু আমার সঙ্গেই কাজ করতে ভালোবাসে। তবে তুমি চাইলে নিশ্চয়ই অপ্রত্যক্ষভাবে ওর সাহায্য পাবে। তুমি এখনো মনে করছো তোমার দ্বারা সম্ভব? আমি তখন থেকে আমার প্রস্তাবটি গুরুত্ব দিয়ে বিচার না করার লক্ষণ তোমার মধ্যে খেয়াল করছি, লুইস। একজন ভদ্রলোকের কাছে চরম অপমানের। আমি কি কোনো উপহাসের পাত্র, নাকি আমার বাড়িটা তোমার পছন্দ নয়? কোনটা? ঠিক তেমনটা নয় হে বন্ধুবর, কিন্তু এখানে পদে পদে বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্ভাবনাকে খতিয়ে দেখতে হয়, আর সেই জন্যেই ব্যাপারটা ভাবতে হচ্ছে। এছাড়া আর কোনো কারণ আছে কি? খেয়াল বসে এসব মনে হচ্ছে ঠিকই, কিন্তু ব্যাপারটা হয়তো অন্য কিছু। কিছুটা তোমার আত্ম অহংকার, কিছুটা তোমার অনাগ্রহ, আর হয়তো বাকিটা। তাঁর কণ্ঠস্বরে যেন এক রাশ হতাশা। কার্লাইল বুদ্ধিমান, তিনি ব্যাপারটির গভীরে ঢুকতেই এই পন্থা নিয়েছেন। এই কটা ব্যাপার খুব একটা বড় ব্যাপার নয়। আমি তোমার জন্য প্রয়োজনীয় সব কিছু করতে রাজি আছি, শুধু একটা শর্ত। আমি রাজি। কি সেই শর্ত? তিনি টেবিলের উপরে রাখা রৌপ্য মুদ্রাটির উপরে আঙুল রেখে বললেন, তুমি আগে আমাকে বলো, এত কিছু তুমি ঠিক কিভাবে জানতে পারলে? এত সহজে আমায় বোকা বানানো যাবে না, ম্যাক্স। তার মানে তুমি বিশ্বাস করনি যে সত্যি এই ব্যাপারটা বিশ্লেষণ করার মতো আলাদা করে কিছুই নেই? না, আর এখনো বিশ্বাস করছি না। তুমি হয়তো ঠিক, কিন্তু এটা মোটেই কোনো কঠিন ব্যাপার ছিল না। যখন তোমার কাছে উত্তরটা জানা থাকে তখন সেটা সোজাই মনে হয়, আর জানা না থাকলে বোধহয় ততটাই বিরক্তির উদ্রেক করতে থাকে। ঠিক আছে, বলছি শোনো। দুষ্প্রাপ্য জিনিসের নকল তৈরির জন্য পাদুয়া শহর ইদানিংকালে খবরে আসতে শুরু করেছে। ওখানেই একজন অসাধারণ শিল্পী আছে, নাম পেত্রো তেল্লি। নিজের কাজের ব্যাপারে সে ভীষণই দক্ষ এবং বেশ অনেকদিন ধরেই সে প্রাচীন গ্রিক ও রোমান মুদ্রার সস্তা নকল তৈরি করতে থাকে। এই ধরনের রোমান ও গ্রিক নকল মুদ্রা আমি শখের বশে জমিয়ে থাকি, আর তাই পেত্রোর কাজ সম্পর্কে আমি ভালোভাবে অবগত আছি। কিন্তু এই ব্যবসাতে তার খুব একটা লাভ না থাকায় সে আন্তর্জাতিক জালিয়াতদের দলে ভিড়ে গেল। যার কথা বলছি তাকে এখন সারা বিশ্ব ডম্পিয়ের নামেই চেনে। আমার বিশ্বাস এই মাদাম ডম্পিয়ারের আসল নাম হেলেন ব্রুনেসি। হেলেন পেত্রোর প্রতিভাকে কাজে লাগিয়ে বড় মাপের জালিয়াতি শুরু করেছেন। একদম তাই। কার্লাইল মাথা নেড়ে সম্মতি জানালেন। এবার আশা করি তুমি পুরোটা বুঝতে পেরেছো। না মানে ঠিক পুরোটা না। ডম্পিয়ারের আসল উদ্দেশ্য ছিল ইউরোপের বড় বড় সংগ্রাহকদের লকার অব্দি পৌঁছে সেখানে আসল মুদ্রাগুলিকে সরিয়ে সেখানে নকল মুদ্রাগুলি রেখে আসা। কিন্তু এই সংগ্রাহকদের যত্নে রক্ষিত ব্যক্তিগত সংগ্রহ অবধি পৌঁছে মুদ্রা বদলে দেওয়া সহজ ছিল না। তাই হেলেন একজন ফরাসি পার্লার গার্ল নিনা ব্র্যান্ড ছদ্মনামে এই সংগ্রাহকদের ঘরে ঢুকে আসল মুদ্রাগুলির ছাপ মোমের উপর নিয়ে নিতেন। তারপর সুযোগ বুঝে পরবর্তীতে আসলের জায়গায় নকল মুদ্রা রেখে চলে আসতেন। আর যতক্ষণে এই নকল মুদ্রাটির অস্তিত্ব ধরা পড়ত ততক্ষণে আসল মুদ্রা যে কতবার হাত বদল হয়ে গিয়েছে সে আর জানা সম্ভব নয়। আমি যতদূর জেনেছি এভাবেই ওই মহিলা একাধিক জায়গায় হানা দিয়ে সফলভাবে এই কাজটি করেছে। তার যোগাযোগ কাজে লাগিয়ে সে এখানেও এসে কয়েক সপ্তাহের জন্য কাজ করতে শুরু করেছিল।
কিন্তু আমার এখানে তার ওই পরিকল্পনাটি ফলপ্রসূ হলো না। সৌভাগ্যবশতই বলো বা দুর্ভাগ্যবশত, আমি অন্ধ। পরে আমি জেনেছি হেলেনকে দেখতে নিষ্পাপ পরীর মতো, তাই তাকে দেখে আর যাই হোক সন্দেহের উদ্রেক হয় না। কিন্তু ওই যে আমার দুর্ভাগ্য, ওটাই শাপে বর হলো। তার সৌন্দর্য থেকে বঞ্চিত হলাম ঠিকই, কিন্তু একদিন সকালে আমার প্রিয় ইউক্লিডিয়াসের মুদ্রায় হাত দিতে গিয়ে স্পর্শটাই অচেনা ঠেকল। আর নাকের সামনে ধরতেই হালকা মোমের গন্ধে বুঝলাম কিছুদিন আগেই আমার মুদ্রাটির একটি ছাপ সংগ্রহ করা হয়েছে। সাবধানের মার নেই, তাই আমি আমার লকারটি ব্যাংকে পাঠিয়ে খোঁজ খবর করা শুরু করি। সেই সময় হেলেনের কাছে একদিন অ্যাঞ্জিয়ার থেকে টেলিগ্রাম আসে, তার মা অসুস্থ। হেলেন মায়ের কাছে যাওয়ার কিছুদিনের মধ্যেই তার বয়স্কা মা মারা যান। হেলেন তাঁর অসহায় পিতার সঙ্গে থেকে যান। স্বাভাবিকভাবেই এই সিন্ডিকেটটি আমার বাড়ি অভিযান বাতিলের খাতায় ফেলে দেয়। নিনা ব্র্যান্ড রূপী হেলেন আর এখানে ফেরত আসেননি। সত্যি বড় অদ্ভুত, বড়ই ঝুঁকিপূর্ণ পরিকল্পনা। আমার মানতে কোনো বাধা নেই, এই নিনা ব্রান আর এই জালিয়াতির মধ্যে সম্পর্কটা ঠিকভাবে বুঝে উঠতে পারিনি। মনকে শান্ত করো লুইস, একমাত্র পেত্রোতেল্লির কারণেই এরকম একটা জালিয়াতি করা সম্ভব হয়েছে। সেই হলো মধ্যমণি। অবশ্যই বাকিরাও এখানে হাজির আছে। একজন বেসরকারি গোয়েন্দা এমন দুর্যোগের রাতে পকেটে করে একটা দামি রৌপ্য মুদ্রা নিয়ে এসে যখন সেটা যাচাই করে নিতে চান, তখন সত্যি বলতে কি লুইস, খুব বেশি কিছু আর বুঝতে বাকি থাকে না। আর লর্ড সিস্টোক, তুমি কি করে বুঝলে নিনা ব্রান সেখানেও হানা দিয়েছিল? মুদ্রার এক পিঠে খোদাই করা রথের ছবির উপরে হাত বুলাতে বুলাতে ক্যারেটস বলতে লাগলেন, না, সেরকম কোনো জোরালো দাবি আমি করছি না। কিন্তু যখন আমি এই দলের ব্যাপারে জানতে পারি তখনই আমার একবার জানানো উচিত ছিল। যদিও গতকালের মর্নিং পোস্ট কাগজ জানিয়েছে তিনি এখন কায়রোতে আছেন, কিন্তু এই মুদ্রাগুলি যে... লুইস, এই বিষয়ে কি আরও কথা বলা প্রয়োজন আছে? তোমার কোনো ধারণা নেই এই ব্যাপারটা ভবিষ্যতে তোমাকে ঠিক কতটা সাহায্য করতে পারে। আমিও মনে করি আলোচনা এখনো বাকি আছে। সম্ভবত এই মুদ্রার আসল দাম 250 পাউন্ড ছিল। বড্ড সস্তা বলে ফেলেছ হে। অন্তত 500 পাউন্ড। নিউ ইয়র্কে আজ এই মুদ্রার দাম কম করে হলেও 500 পাউন্ড। আমি এই কথা বলছি কারণ আমি জানি এই ধরনের মুদ্রাগুলি সব একটি থেকে অন্যটি আলাদা। তোমার হাতে যেটি আছে সেটিতে ভালো করে দেখো, সেনাধ্যক্ষ সাইমনের স্বাক্ষর আঁকা আছে। অর্থাৎ এই মুদ্রা সারা পৃথিবীতে হয়তো আর একটি অবশিষ্ট রয়েছে। এর মূল্য অমূল্য। আসল মুদ্রাটি আমার চিনতে ভুল হবে না। 2 বছর আগে অ্যালবেমার্লে স্ট্রিটে মুদ্রা সংগ্রাহকদের এক নিজস্ব প্রদর্শনী সভায় লর্ড সিস্টোকের থেকে আমি নিজে এই মুদ্রা হাতে নিয়ে স্পর্শ করে দেখেছিলাম। আর এইসব কিছুই জানি বলে তোমার রহস্যের সহজ সমাধানে আমি পৌঁছতে পেরেছি। ও হ্যাঁ, আমি দুঃখিত, এইসবে বুঝতে পারলাম ঠিক যতটা সহজ আমি বলেছিলাম ব্যাপারটা অতটাও সহজ ছিল না। আমারও তাই মনে হয়। তোমার এই শেষ স্বীকারোক্তি আমার মাথায় থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আজ চলি। কেমন লাগলো আপনাদের আজকের পর্ব? অবশ্যই জানান কমেন্টে। বাংলা তথা বিশ্ব সাহিত্যের নবীন এবং প্রবীণ লেখকদের ব্যতিক্রমী লেখা নিয়ে আমরা নিয়মিত আসছি এই চ্যানেলে। আপনাদের প্রিয় কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। আপনাদের যদি আমাদের কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও এরকম পর্ব শুনতে হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন।
আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে। আজকের পর্বপাঠে কথকের চরিত্রে শুভঙ্কর, কার্নাইলের চরিত্রে রক্তিম, ক্যারাডাসের চরিত্রে কৌশিক, ব্যাকস্টরের চরিত্রে সৌম্য, পার্কিনসনের চরিত্রে অর্পণ। মূল রচনা আর্নেস্ট ব্রাহ্মা, অনুবাদ দীপ্তজিৎ মিশ্র এবং কৌশিক রায়, পরিকল্পনা কৌশিক রায়, সূত্রধার আমি বর্ণিশা, কভার রৌনক, গ্রাফিক্স ইনভিজিবল ম্যান। সঠিক সময় গল্পের নোটিফিকেশন পেতে অবশ্যই কাহিনীস্কোপকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে, তাই দেরি না করে আজই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের এবং শুনতে থাকুন কাহিনীস্কোপ, গল্পের বায়োস্কোপ।